এসএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির তরফে প্রকাশিত লিস্টে তথ্য বিকৃতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনরত চাকরি প্রার্থীরা, আর সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, যদি কোনো আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তার নাম বাতিল হবে। এই নিয়ে 2রা ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শনিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করেছে এসএসসি, আর সেই তালিকাতেও অস্বচ্ছতার অভিযোগ সামনে এসেছে। এসএসসির লিস্টে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা, আর এর প্রতিবাদে স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। বুধবার সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কি বললেন? এসএসসি কে সিদ্ধান্ত নিতে বললেন যে বুধবার ভেরিফিকেশনের তালিকায় থাকা যারা দাগী রয়েছে তাদের নিয়ে। পাশাপাশি কমিশনের উদ্দেশ্যে তিনি আরো বলেন যে আরো বিস্তারিত তথ্য দিয়ে দাগীদের তালিকা প্রকাশ করতে হবে। বুধবারের শুনানিতে এসএসসির আইনজীবী বলেন, মামলাকারীরা 4 জন দাগী প্রার্থীর নাম দিয়েছেন। এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে, তবে এই 2 জন তো দাগী, এরা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে? বিশেষ সুবিধে মানে তো বয়সজনিত ছাড়, এরা তো চিহ্নিত অযোগ্য। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করছি। আদালত নিষেধ করলে আমরা নাম বাদ দিয়ে দেব। বাকি 2 জনের নামের বানানে ভুল আছে, তাই আমরা তাদের নিয়ে বলতে পারবো না। মামলাকারীর আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগীদের তালিকা প্রকাশ করেনি কমিশন। এই তালিকা থেকে নির্দিষ্টভাবে দাগীদের শনাক্ত করা যাচ্ছে না। পাল্টা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, দাগীদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। মামলাকারীরা যেভাবে চাইবে সেভাবে তালিকা প্রকাশে বাধ্য নয় কমিশন। এই মামলা গ্রহণযোগ্য নয়। মামলাকারীদের কিছু বক্তব্য থাকলে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলুক। যাদের নামে এখানে অভিযোগ করা হচ্ছে তাদের মামলায় যুক্ত করা প্রয়োজন। সুপ্রিম কোর্টের যে ডিরেকশন ছিল সেখানে খানিকটা অস্পষ্টতা ছিল এবং সেই অনুযায়ী তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আজকে হাইকোর্ট এটা নির্দিষ্ট করে দিল যে যারা ডিসেবলড এবং টেন্টেড তারা এই পাহাড়দার প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। আমরা আশা রাখবো যাতে স্বচ্ছ নিয়োগ হয়। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি কি বলেন? তিনি বলেন যে দাগীদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কোনো দাগী প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য এটাই ছিল যে কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যায় কমিশন মনে করেছিল যে বিশেষভাবে সক্ষম দাগীরাও এই নিয়োগে অংশ নিতে পারবে। 2016 এবং 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তিও হয়। সহজেই যাতে দাগীদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগীদের তালিকা প্রকাশ করতে হবে। আজকে এসএসসির পক্ষ থেকে সেই সিনিয়র কাউন্সিলই বলছেন যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে পিএইচরা টেন্টেড হলে পরীক্ষায় বসতে পারবে। আসলে এসএসসির প্রথম থেকেই একটাই লক্ষ্য ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের ফাঁক করলে যদি কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে। যদি আবার আদালত দাগীদের তালিকা প্রকাশ করতে বলে কমিশন প্রকাশ করবে, এখানে আমাদের কিছু বলার নেই। 2025-এর এই পরীক্ষায় আপাতত একাদশ দ্বাদশের ভেরিফিকেশন তালিকা প্রকাশ পেয়েছে। এই ভেরিফিকেশন তালিকায় যদি দাগী থেকেও থাকে বা যদি কেউ ভুল নম্বর ইনপুট করে এক্সপিরিয়েন্স নম্বর পেয়েও থাকে, এই সমস্ত অসঙ্গতি ভেরিফিকেশন পর্বে বাদ যাবে বলেই আমরা আশা রাখি। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রাক্তন শিক্ষামন্ত্রী তো বলেই দিয়েছেন যে দুর্নীতি কোনো ইস্যু নয় পশ্চিমবঙ্গে।
সুতরাং দুর্নীতি যখন কোনো ইস্যু নয়, মেধাকে প্রতারিত করা বা যোগ্য পরীক্ষার্থীকে দূরে সরিয়ে রেখে তার চাকরিটা বিক্রি করে দেওয়াটাও কোনো ইস্যু নয়, সেই জন্যই এসব চলছে। যারা কর্মপ্রার্থী তারাও দয়া করে একটু সচেতন থাকুন যে আপনাদের আবেগ, যন্ত্রণা, স্বপ্নকে বিভ্রান্ত করে কেউ যেন আপনাদেরই পথে আইনি কাঁটা তৈরি করে আপনাদের চোখের জলকে তাদের রাজনীতির হাতিয়ার না করতে পারে। চোখ রাখবো পরের খবরে। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে যেমনটা দাবি করা হয়েছে যে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি, কোচবিহার 2-এর তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারের ঘনিষ্ঠ, এবং পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে এই ধৃত খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং মারধরে জড়িত। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2-এর তৃণমূল ব্লক সভাপতি সজল সরকারের পর এবার বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ের অপহরণ খুনের তদন্তে জাল গোটাচ্ছে পুলিশ। এবার গ্রেপ্তার করা হলো আরও একজনকে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি খুনের সময় ঘটনাস্থলেই ছিলেন এবং তিনি মারধরে জড়িত। যাদের অ্যারেস্ট করেছেন তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন এবং বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে দেখা যায় যে সজল সরকার নিউ টাউনের এই বাড়িতে ঘটনার দিন উপস্থিত রয়েছেন, তার টাওয়ার লোকেশনও পাওয়া যায়। এই সজল সরকারকে জিজ্ঞাসাবাদের পরই গতকাল রাতে বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাই তার খোঁজ তদন্তকারী আধিকারিকরা পান। পুলিশ সূত্রে খবর, গত 4 মাস ধরে সজল সরকারের গাড়ি চালাতেন বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাই। বৃহস্পতিবার কোচবিহারের পুন্ডি বাড়ি থেকে বিবেকানন্দকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, ধৃত বিবেকানন্দ কোচবিহার 2-এর তৃণমূল ব্লক সভাপতি সজল সরকারের ঘনিষ্ঠ। এই খুনের ঘটনায় সজল সরকারকেও পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত বিবেকানন্দর বাবারও দাবি, তার ছেলে তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারের গাড়ি চালায়। আর গাড়ি চালাতো আপনার ছেলে? সজলের গাড়ি চালায়। হ্যাঁ, মানে সজলের সাথে কি মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? না, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ওনাকে খুব চালায়, বাড়িতে আসে না, ওনার সাথেই থাকে, আবার আসে, আবার যায় শিলিগুড়িতে, ব্যাস এইটুকুই। 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয়েছিল ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, 28শে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান। অভিযোগ, এরপর নীলবাতি লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অপহরণের 2টি গাড়ির সিসিটিভি ফুটেজ। দোকান থেকে ওই সিসিটিভির এটা ছিনল, 4জন ছিল, আর ভিডিও নিজেও ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে, সর করে করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো। একটা কালো গাড়িতে ওকে তুলে দিল, আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। 2টো গাড়ি ছিল নীলবাতি ভিডিও। আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে, আমি যাবো না বলছি, শুনেনি উনি। তা বললে তুমি চলো, ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল? ওই ছবি দেখতে পাচ্ছেন যেটা? হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই? হ্যাঁ, দুটোতেই ওনাদের তুলেছে। নীলবাতি লাগানো ছিল। স্করপিও তো সবাই চলে গেছে, ওরা লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। অপহরণ এবং খুনের এই মারাত্মক অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। আমার স্বামী তো আর ফিরে পারবো না, আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। বিডিও অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনও অ্যারেস্ট হন, প্রশান্ত বর্মনকে শাস্তি দেন, কঠোর। এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন অশোক কর নামে এই ব্যক্তি, যিনি গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছিলেন। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30, দেখি না আপনার সোনাবালাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবালাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, দুজনকে মারধর করলো। শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আমি আগেও বলেছি, এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার, কারণ আমি সৎ। আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। এই ঘটনায় এখনো অবধি 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়ূর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.